নমস্কার বন্ধুরা, একটা ফুটবল টিম বানিয়েছি। দেখে বলুন তো টিমটা কেমন হয়েছে। এই টিমে আমি একজন গোলকিপার রেখেছি আর 10 জন ডিফেন্ডার। খুব সেফ আর স্ট্রং একটা টিম বানিয়েছি যাতে আমাকে কেউ গোল দিতে না পারে। এইবার যদি ফুটবল সম্বন্ধে আপনার অল্প বিস্তর নলেজ থাকে তাহলে হয়তো আপনি বলবেন এটা একটা বেকার টিম। কেন, আমি তো খুব একদম রিস্ক ফ্রি একটা টিম বানিয়েছিলাম, 10 জন ডিফেন্ডার, কেউ আমাকে গোল দিতে পারবে না। তো তার উত্তরে আপনি বলবেন, ভাই ফুটবল খেলায় জিততে গেলে শুধু গোল আটকালে চলে না, তার সাথে সাথে আপনাকে গোলও দিতে হবে। আপনার যে টিম, সেই টিমে তো সবাই গোল বাঁচাতেই ব্যস্ত, সব ডিফেন্ডার আপনি নিয়েছেন, কে আপনার হয়ে গোল করবে? গোল করার তো কেউ নেই, সত্য কথা। কিন্তু এইবার ভাবুন আমাদের ইনভেস্টমেন্টের কথা। যখন আমরা ইনভেস্ট করি তখন আমরা কোথায় ইনভেস্ট করি? যে সমস্ত জায়গাতে আমরা ইনভেস্ট করি সেগুলো ওই ফুটবল টিমের ডিফেন্ডারদের মতো, তারা সবাই সেফটি আর সিকিউরিটি নিয়ে গোল বাঁচাতেই ব্যস্ত, কিন্তু গোল করার জন্য কেউ টিমেতে নেই। আপনি একবার লক্ষ্য করুন আমাদের ইনভেস্টমেন্টগুলো সাধারণভাবে আমরা কোথায় ইনভেস্ট করি? আমাদের ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে কিছু টাকা জমা থাকে, ব্যাংকে 2-4টে এফডি থাকতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানিতে 2-একটা ইনভেস্টমেন্ট থাকে, তারপর পোস্ট অফিসে 2-একটা ইনভেস্টমেন্ট, পিপিএফ, খুব বেশি হলে সোনা। এই তো আমাদের ইনভেস্টমেন্ট অপশান। এইবার আপনি দেখুন যে এই যে ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা বললাম, এই ইনভেস্টমেন্ট অপশানগুলো কোনোটাও কি গোল দিতে পারবে? ইনফ্লেশনকে বিট করে গোল দেওয়ার ক্ষমতা কি কোনো একটা ইনভেস্টমেন্ট অপশানেরও আছে? দেখুন এইবার আমাদের দেশের যে ইনফ্লেশন সেটা 7 থেকে 7.5%-এর কাছাকাছি। এবার আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখানে আপনি কীরকম রিটার্ন পেতে পারবেন? সেভিং অ্যাকাউন্ট 3 থেকে 4%, এফডি 6.5-7, বর্তমানে একটু বেশি 7.5%। বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির যেসব প্রোডাক্ট থাকে সেই ইনভেস্টমেন্টে যদি যান তাহলে তাদেরও রিটার্ন 6.5, ম্যাক্সিমাম 7%। পিপিএফ, পোস্ট অফিসের এমআইএস, যেখানেই আপনি দেখুন এদের যে রিটার্ন 7-7.5% ম্যাক্সিমাম। এবং এটাও ইনফ্লেশন যখন বেশি হয় তখন একটু বেড়ে যায়, আবার যখন ইনফ্লেশন কমে যায় তাদের রিটার্নটা কমে যায়। মোটামুটি ইনফ্লেশনের আশেপাশে এদের রিটার্ন। শুধুমাত্র গোল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে হিস্টোরিক্যালি একটু রিটার্ন বেশি হবে। তো এবার ভাবুন এই রকম একটা টিম নিয়ে আপনি কি ম্যাচ জিততে পারবেন? সম্ভব না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এমন একটা টিম বানাতে হবে যেই টিমটা আপনার গোল যেমন আটকাবে তার সাথে সাথে গোলও করবে। আপনার লক্ষ্য হবে ট্রফিটা জেতা, অর্থাৎ ওয়েলথ ক্রিয়েট করা। তো আমার এই টিমেতে প্রথমেই থাকবে গোলকিপার। গোলকিপারের কাছে কিছু টাকা অবশ্যই রাখতে হবে, দৈনন্দিন খরচা চালানোর জন্য কিছু টাকা লাগে। সেখানে আমার ওই 1 মাসের যে খরচা সেই পরিমাণ টাকা আমার সেভিং অ্যাকাউন্টে জমা থাকবে, তার বেশি না। তারপরে আসবে সেন্টার ব্যাক পজিশন। সেন্টার ব্যাক পজিশন কিন্তু ডিফেন্সের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাতে থাকবে আমার ব্যাংকের ফিক্সড ডিপোজিট। আমার 6 মাসের যে খরচা হয় সেই খরচাটা আমি ব্যাংকের এফডিতে জমা রাখবো। এটা হলো সেন্টার ব্যাক পজিশন। তারপরে আরও দুটো পজিশন আছে, এই দুটো পজিশনও খুব গুরুত্বপূর্ণ। প্রথম যেটা সেটা হলো সুইপার। সুইপার পজিশনেতে থাকবে আমার লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স খুব গুরুত্বপূর্ণ, কারণ যিনি আপনার ফ্যামিলির আর্নিং মেম্বার তার লাইফ ইন্স্যুরেন্সটা খুবই জরুরি। তো সেই কারণের জন্যই লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। লাইফ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স নেব। টার্ম ইন্স্যুরেন্স কত টাকার নেব? যিনি আর্নিং মেম্বার তার যেটা অ্যানুয়াল স্যালারি তার 10 গুণ মিনিমাম আমাদেরকে নিতে হবে, তার বেশি হলে ভালো, 10 থেকে 20 গুণ, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফিগার মানা হয়। তো এই পরিমাণ টাকার আমি লাইফ ইন্স্যুরেন্স নেব। আর একটা খুব গুরুত্বপূর্ণ পজিশান সেটা হলো ফুল ব্যাক। ফুল ব্যাক পজিশনে থাকবে আপনার হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স বর্তমান সময়ে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল ইনফ্লেশনের আমি একটা ডেটা দেখছিলাম যে 14%। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে হেলথ ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ। আমি তো মনে করি প্রতিটা ফ্যামিলিতেই হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত, কারণ একটা বড় ধরনের অসুখ হলে আর একবার আপনি যদি হসপিটালে ভর্তি হন তাহলে আপনার যত ইনভেস্টমেন্ট সেভিং সব বেরিয়ে যাবে। তো সেই কারণের জন্য হেলথ ইন্স্যুরেন্স আপনাকে অবশ্যই নিতে হবে। আপনার ফ্যামিলির প্রতিটা মেম্বারকে ওই হেলথ ইন্স্যুরেন্সের কাভারেজের মধ্যে আনতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা থাম্ব রুল আছে, বলা হয় যে আপনার শহরে একটা হার্ট সার্জারির জন্য যেরকম খরচা, প্রতিটা ইন্ডিভিজুয়াল মেম্বারের জন্য তত টাকার হেলথ ইন্স্যুরেন্স যেন থাকে। তো সেই হিসেব করলে মোটামুটি পার হেড 1 থেকে 1.5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে। তো 5 জনের ফ্যামিলি থাকলে 7.5 লাখ টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স আপনি নেবেন। এতক্ষণ পর্যন্ত যে ইনভেস্টগুলো আমরা করলাম এগুলো কিন্তু কোনোটাই ইনভেস্টমেন্ট নয়, এগুলো সবই হলো আমাদের এক্সিস্টেন্সের জন্য, আমাদের সেফটি আর সুরক্ষার জন্য। এগুলোকে আমি ইনভেস্টমেন্ট বলবোই না। তো এইবার আসল ইনভেস্টমেন্ট শুরু হবে এরপর থেকে। এরপরে আসবে উইং ব্যাক পজিশন।
দেখুন উইং ব্যাকে যারা খেলেন তারা যেমন ডিফেন্সটা সামলান, তেমনি কিছু কিছু ক্ষেত্রে তারা অ্যাটাকিংও করেন। তো এই কারণের জন্য এই পজিশনেতে আমার পছন্দের হলো পিপিএফ অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা। যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে আপনি সুকন্যাতে ইনভেস্ট করবেন, আর যদি কন্যা সন্তান না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিপিএফেতে ইনভেস্ট করতে পারেন। এমনিতে তো পিপিএফের সুদের হার কম, বর্তমান সময়ে 7.1%, কিন্তু যেহেতু এখানে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড় পাওয়া যায়, এর ম্যাচুরিটিটাও ট্যাক্স ফ্রি, সেই কারণের জন্যই আমি পিপিএফকে এখানে রাখলাম। এরপরের ফুটবলের যে পজিশন সেটা হলো ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের যে রোল সেটা হলো ডিফেন্সটা যেমন দেখতে হবে তেমন কিছুটা অ্যাটাকিংয়েতেও সাহায্য করতে হবে। আর সেই কারণের জন্য এই পজিশনের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আপনার গোল্ড ইনভেস্টমেন্ট। গোল্ড একটা ডিফেন্সিভ ইনভেস্টমেন্ট, আবার এর অ্যাটাকিং নেচারও আছে। যখন আপনার পুরো মার্কেট ডাউন, যখন ইকুইটি মার্কেট ধসে যায়, তখন দেখা যায় যে গোল্ড আরও বেশি শাইন করে। সেই কারণের জন্য আপনার পোর্টফোলিওতে একটা ব্যালেন্স মেনটেন করার জন্য গোল্ড একটা ভালো ইনভেস্টমেন্ট। তো এইখানেতে আপনি গোল্ডেতে ইনভেস্ট করবেন। ফিজিক্যাল গোল্ড হতে পারে, গোল্ড বন্ড হতে পারে, গোল্ড ইটিএফ হতে পারে, যে কোনো জায়গাতেই আপনি ইনভেস্ট করতে পারেন। এরপরে ফুটবলের আরেকটা গুরুত্বপূর্ণ পজিশন আছে, আর সেটা হলো সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ডারের রোলটাও খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে সেফটি, অ্যাটাক দুটোর কম্বিনেশন থাকতে হবে। আর সেই কারণের জন্য এনপিএস ছাড়া আর কোনো আমি ভাবতেই পারি না, কারণ এনপিএসের স্ট্রাকচারটাই এমন। এনপিএসে যখনই আপনি ইনভেস্ট করবেন, কিছু পরিমাণ টাকা ইকুইটিতে ইনভেস্ট হবে, কিছু পরিমাণ টাকা বন্ডে ইনভেস্ট হবে। সুতরাং একদম রিস্ক আর সেফটি এই দুটোর পুরো একটা কম্বিনেশন মিলে তৈরি হয় এনপিএস। এরপরে রইল তিনটে অ্যাটাকিং পজিশন। সেই পজিশনগুলো কি কি? প্রথম হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য আমি ইটিএফকে ভাবতে পারি। ইটিএফ এই জন্যই নিলাম কারণ ইটিএফ খুব সস্তা, অর্থাৎ ইটিএফের এক্সপেন্স রেশিও কম। আর দ্বিতীয় কথা, ইটিএফের ফ্লেক্সিবিলিটি। ইটিএফেতে আপনি যখন খুশি ইনভেস্ট করতে পারেন। এটা ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে ইনভেস্টমেন্ট হয়। মনে করুন কোনো একদিনে শেয়ারের দামে অনেকটাই কারেকশান হলো, তখন যদি শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, তখন তো আপনি সেই দিনের যে সাথে সাথে যে রিয়েল টাইম এনএভি সেইটাতে তো আপনি ইনভেস্ট করতে পারবেন না। কিন্তু যদি আপনি ইটিএফেতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেই মুহূর্তে যে প্রাইসটা আছে সেই প্রাইসেতে ইনভেস্ট করতে পারবেন। তো ইটিএফের সবথেকে বড় যেটা সুবিধে সেটা হলো ফ্লেক্সিবিলিটি। রিয়েল টাইমেতে আপনি ইনভেস্ট করতে পারবেন, সেই কারণের জন্য আমি ইটিএফ রাখলাম। এরপরে যে পজিশনটা আসছে সেটা হলো ফরওয়ার্ড পজিশনে আমি ইন্ডেক্স ফান্ডকে রাখবো। ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। ইন্ডেক্স ফান্ড মানে বুঝতেই পারছেন, নিফটি 50 হতে পারে, সেন্সেক্স হতে পারে, নিফটি 150 হতে পারে। এগুলোতে আপনি রেগুলারলি এসআইপি করতে পারেন। এদের রিটার্নটা ভালো, এক্সপেন্স রেশিও কম, এবং রেগুলার ওয়েতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন। এরপরে আসছে উইঙ্গার পজিশন। উইঙ্গার পজিশনেতে আমি অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের কথা ভাবতে পারি। এর রিস্কটা ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি, কিন্তু রিটার্নটাও তার থেকে বেশি পাওয়া যায়। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি আছে, আপনি দেখে আপনার পছন্দ মতো জায়গাতে ইনভেস্ট করতে পারেন। এরপরে যে পজিশনটা আসছে সেটা হলো স্ট্রাইকার। মোস্ট অ্যাক্টিভ এবং মোস্ট অ্যাটাকিং পজিশন স্ট্রাইকারের আছে। তো এই পজিশনে ইকুইটি ছাড়া কাউকে ভাবা যেতে পারে না। ইকুইটি মানে ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্ট। তো সবার ক্ষেত্রে এই ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্টটা হয়তো সুবিধাজনক নাও হতে পারে, কারণ ডাইরেক্ট স্টক ইনভেস্ট করতে গেলে আপনাকে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো ভালো করে জানতে হবে। তো যদি আপনি বোঝেন বা জানেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ডাইরেক্ট স্টক বা ইকুইটিতে ইনভেস্টমেন্ট সবথেকে ভালো হবে, কারণ এখান থেকে রিওয়ার্ডটাই কিন্তু সবথেকে বেশি পাওয়া যেতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি যেসব অ্যাটাকিং পজিশনগুলোর কথা বললাম সেই পজিশনগুলোতে যেসব প্রোডাক্টগুলোর কথা আমি বলেছি, যেমন ধরুন ইটিএফ, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড কিংবা ইকুইটি, এমন নয় যে এগুলো সবেতেই আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি আপনার কমফর্ট অনুযায়ী আপনি এগুলোতে ইনভেস্ট করবেন। যদি মনে হয় যে আপনি ডাইরেক্ট স্টক মার্কেটেতে ইনভেস্ট করতে পারবেন না বা এই ব্যাপারে আপনার বিশেষ নলেজ নেই, সেক্ষেত্রে আপনি ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডের সাহায্য নেবেন। আবার যদি আপনি এই বিষয়গুলো জানেন তাহলে আপনি ইকুইটি ফান্ড বা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড যেগুলো অ্যাক্টিভলি ম্যানেজড আছে সেগুলোতে ইনভেস্ট করবেন, বা আপনি এগুলোর কম্বিনেশনেতে ইনভেস্ট করতে পারেন। জাস্ট আপনাকে আমি বিভিন্ন ধরনের অপশানগুলো বলে দিলাম, এবার আপনি আপনার নিজের পছন্দ মতো এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবার যে ইনভেস্টমেন্ট অপশানগুলোর কথা আমি বললাম সেই অপশানগুলো নিয়ে অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি। যদি আপনি পিপিএফ সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন। যদি আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।